সো আমরা একটা ডিজিটাল প্যাডের মাধ্যমে প্রতিটা ক্লাসই করব, এরকম একটা হোয়াইট বোর্ড বা পেইন্টের মাধ্যমে আমি এখানে লেখা লিখবো, এজ লাইক হোয়াইট বোর্ডে আপনারা যেভাবে দেখতে পান এরকমই দেখবেন। সো প্র্যাকটিক্যাল ক্লাস আসলে আর অনলাইন ক্লাস আমি মনে করি বোথ আর সেম, বরংস এই যে অনলাইন ক্লাসগুলো আরো বেশি সুবিধা পাওয়া যায়। ফর এক্সাম্পল আমাদের এটা যদি ধরেন ফিজিক্যাল ক্লাস হতো, তাহলে ক্লাসে যাওয়া আসা ঢাকা সিটিতে আমি মনে করি অ্যাটলিস্ট যত কাছেই হোক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যায়, আর দূরে হলে তো আরো সময় লাগে। এবং ওয়ার্ল্ডে আসলে যে ভেন্ডর গুলো আছে বা বড় বড় যে ট্রেনিং সেন্টার গুলো আছে, মোস্ট অফ ট্রেনিং এখন অনলাইন বেস হয়ে গেছে বিকজ অফ ট্রাভেল কস্ট অর টাইমিং যে ব্যাপার। সো আশা করি কারো মনে কোনো কনফিউশন নাই আমাদের কোর্সটা কিভাবে হবে, ল্যাবগুলা কিভাবে করব এবং আসলে কি আমি বুঝতে পারবো কিনা। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদের যে উদ্দেশ্যে এখানে অ্যাডমিশন নেওয়া। সো আমি যদি প্রথম কোশ্চেনটা করি, আপনারা আসলে কেন নেটওয়ার্কিং এ আসতে চান বা কেন এই ফিল্ডে আপনাদের ক্যারিয়ার চুজ করলেন? মনে করেন আপনারা অলরেডি চুজ করে ফেলছেন বিকজ অফ কোর্সে অ্যাডমিশন নিয়ে নিছেন, তো মানে আপনি অলরেডি ডিসিশন নিয়ে গেছেন। সো যে কেউ ওপিনিয়ন অ্যাজ লাইক আপনার ওপিনিয়ন জানাতে পারেন, যদি কেউ জানান। সবাই জানালে আমি খুব খুশি হব। আমি জানাইতে চাই ভাইয়া। জি শিওর, প্লিজ। আসলে আমি বর্তমানে একটা আইএসপি কোম্পানির কাস্টমার সাপোর্টে আছি। তো দেখা যায় যে আমার আন্ডারে 500 ইউজার আছে। তো কোনো কোনো সময় নেটটা ডাউন হয়, কখনো কখনো কোনো অনুলুপ হয়। সেক্ষেত্রে দেখা যায় যে একটা ভালো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের জন্য আমাকে অপেক্ষা করতে হয় দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা। ততক্ষণে আমার নিজের অবস্থাটাই একেবারে খারাপ পর্যায়ে চলে যায় যে কতক্ষণ কাস্টমারকে আমি বুঝ দিব। রাইট। তার কারণেই আমার আর কি এই লাইনে আসা, যেন মানে কোর্সটা করা, যে আমি যেন এই সম্পর্কে আগেই যদি কিছু প্রাথমিক ধারণা নিয়ে রাখতে পারি বা কিছু শিখতে পারি, হয়তোবা সলিউশনটা আমি নিজেই করতে পারবো। রাইট। ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই, রকিবুল ভাই। দেন আর কেউ? হ্যাঁ ভাইয়া, আমি সাকিব। বিষয়টা হইতেছে যে এই ডিপার্টমেন্টে অলরেডি পা দিয়ে ফেলছি। আর নেটওয়ার্কিংটা খুব পছন্দের জিনিস। মানে সেই ছোটবেলা থেকে একেবারে ইচ্ছা ছিল যে নেটওয়ার্কিং করব, ভ্যান্ডরে কোনো জব করব বা এই টাইপের। তো রিসেন্ট কেবল ডিপ্লোমা কমপ্লিট করছি টেলিকমিউনিকেশন টেকনোলজিতে। দেন এখন ফিল করতেছি যে আসলে এই সেক্টরটাতে আসার জন্য শুধুমাত্র ডিপ্লোমা, বিএসসি, এমএসসি যথেষ্ট না। এটার জন্য হিউজ পরিমাণ নলেজ গেইন করতে হবে। জাস্ট সেই জন্য এরকম আস্তে আস্তে ট্রেনিং গুলো করে করে নিজের স্কিল গুলো বাড়াইতে চাই। এই জন্য নেটওয়ার্কিং এই ট্রেনিং গুলো করা। গুড, ধন্যবাদ ভাই, সাকিব ভাই, ধন্যবাদ। ওকে, আর কেউ? ওকে, যারা শেয়ার করছেন ধন্যবাদ। সো এবং যারা শেয়ার করেন নাই তারা আসলে ডিসিশন নিয়ে নিছেন অলরেডি যে এই ফিল্ডে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করবেন। তো সবাইকে ওয়েলকাম জানাই। আসলে বর্তমান টেকনোলজি বা বর্তমান যে যুগ, খুব ফ্রিকুয়েন্টলি টেকনোলজি চেঞ্জ হচ্ছে, খুব ফ্রিকুয়েন্টলি। মানে অ্যাকচুয়ালি ইটস এ লাইক কম্পিটিশন, মানে কে কত ডেভেলপড এই টেকনোলজি ফিল্ডে, সেটা একটা কম্পিটিশন অ্যাকচুয়ালি চলছে। তো আপনাদেরকে সবসময় আপডেট হতে হবে এবং আপডেট থাকতে হবে, আদারওয়াইজ আপনি অন্য কম্পিটিটরের সাথে পারবেন না। সো এই জন্য একটা কথা আছে, নেভার স্টপ লার্নিং, সবসময় শেখার উপরে থাকবেন, আদারওয়াইজ আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। সো আপনারা নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করবেন। সো হোয়াট ইজ নেটওয়ার্কিং? সো এটার উত্তরটা আগে জানা দরকার যে হোয়াট ইজ নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং কি। আমি আশা করি সবাই পারেন। ভাই আমার এখানে, আমি আবার বলতেছি, এটা ক্লাস না, আমি আপনাদেরকে টিচ করতেছি না, এখানে জাস্ট নলেজ শেয়ারিং করতেছি, এখানে গ্রুপ স্টাডি করতেছি। সো যার মনে যা আসে তাই বলবেন প্লিজ। আমি চাচ্ছি আপনাদের যে কথা বলার যে একটা জড়তা আছে হয়তো,
সেটা কাটানোর জন্য। সো হোয়াট ইজ নেটওয়ার্কিং? সবাই আশা করি অ্যান্সার করবেন। দুই বা ততোধিক ডিভাইস ডাটা শেয়ারের জন্য পরস্পরের লিংক করে ডাটা শেয়ার করাকে মানে নেটওয়ার্ক বলা হয়, মানে যেটা তৈরি হয় সেটাকে নেটওয়ার্ক বলা হয়। ওকে ফাইন, অনেক সুন্দর অ্যান্সার। আর কেউ? হোয়াট এভার, এটা যেটাই হইতে পারে, একদম আলু পটল বেগুন বলেন, কোনো সমস্যা নেই। নেট নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে যে সংযোগ, আসলে সংযোগ। আমার কাছে একটা জিনিস আছে বা আপনার কাছে একটা জিনিস আছে, আমার জিনিসটা আপনি নিলেন, আপনার জিনিসটা আমি নিলাম, এটাই আসলে একটা নেটওয়ার্কিং। ওকে ফাইন, থ্যাংক ইউ ভাই, ওয়াকিউল ভাই। ইউ আর ওয়েলকাম। আর কেউ? শাকাওয়াত ভাই, উমর ফারুক ভাই, মোহাম্মদ আরিফ ভাই, মোস্তাকিম ভাই, গ্যালাক্সি 6 নাম নাই, ফয়সাল ভাই, আওলাদ ভাই, বলেন কিছু ভাই। নেটওয়ার্কিং হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে আমরা একজনের সাথে অন্যজনে যোগাযোগ করতে পারি, বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মাধ্যমে আমরা ডাটা শেয়ার করতে পারি, এরকম আর কি। ওকে ফাইন, ধন্যবাদ। আপনাদের কিন্তু হচ্ছে, সবাই পারতেছেন এবং সবাই এটা পারার কথা, জানার কথা। এজ লাইক একটা একদম বেসিক কোশ্চেন। আপনি যদি মনে করেন আমি কম্পিউটার স্টুডেন্ট না, আমি নর্মাল ডিগ্রি করেছি বা নর্মাল এসএসসি করেছি, নর্মাল এসএসসি করেছি, তারপরও আপনার এটা জানার কথা, বিকজ অফ আপনি এখন সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, আপনি এখন যে স্মার্টফোন আছে সেগুলো ইউজ করতেছেন। সো অলমোস্ট আপনি এই নেটওয়ার্কিং সাথে এঙ্গেজড ফ্রম লং টাইম, নট শর্ট টাইম, নট এ সাডেন পিরিয়ড। আপনি অনেক আগ থেকেই এখানে, আমি আমি মনে করি সবাই অ্যাটলিস্ট 2010 থেকে বা তারও অনেক আগে অনেকেই এই নেটওয়ার্কিং এর সাথে অলরেডি তার ফেসিলিটি ইউজ করতেছেন। সো এছাড়া আপনারা যদি কম্পিউটার নেটওয়ার্ক বাদ দেন, আমরা মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে লিঙ্ক, সেটাও আমরা এজ এ নেটওয়ার্কিং বলতে পারি। যারা মার্কেটিং এর জব করে তারাও এটাকে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং বলে বা নেটওয়ার্ক বলে থাকে, যে আপনার সার্কেলটা কত বড়, আপনার নেটওয়ার্কটা কত বড়। সো ইটস লাইক একটা কমন ওয়ার্ড নেটওয়ার্কিং। বাট আমরা যদি কম্পিউটার নেটওয়ার্কের ভাষা বলতে যাই, কম্পিউটার নেটওয়ার্কিং যে সিস্টেম আছে সেই অনুযায়ী যদি আমরা বলতে যাই হোয়াট ইজ নেটওয়ার্কিং, আমরা যদি এভাবে অ্যান্সারটা করি, আমার মনে হয় পারফেক্ট অ্যান্সার হবে যে ওয়ান মোর ডিভাইস কানেক্ট টুগেদার ফর এক্সচেঞ্জিং অর শেয়ারিং রিসোর্স অর ডেটা, দ্যাটস কল নেটওয়ার্কিং। খুবই সিম্পল একটা কয়েকটা ওয়ার্ড ব্যবহার করেছি, আমার মতে এটা একটা 100% কারেক্ট অ্যান্সার। আপনারা কি বলেন? যে ওয়ান মোর ডিভাইস কানেক্ট টুগেদার ফর এক্সচেঞ্জিং অর শেয়ারিং রিসোর্স অর ডেটা, দ্যাটস কল নেটওয়ার্কিং। ইজ ইট রাইট? ইয়েস, রাইট। ওকে, খুব সিম্পল। দেখেন, আপনার এত কিছু চিন্তা করার দরকার নাই। মানে দুনিয়ার একটা, হয়তো আমিও অনেক সময় এমন করি, এটা আমারও স্বভাব বা প্রত্যেক মানুষেরই এটা, মানে কোনো একটা কোশ্চেন করলে আমরা অনেক গভীরভাবে চিন্তা করে ফেলি বা অনেক কিছু বলার চেষ্টা করি। সো এত কিছু দরকার নাই, আপনার সিম্পল, আপনার সারমর্মটা আপনি যদি বুঝতে পারেন, বুঝাইতে পারেন, দ্যাটস এনাফ, তাই না? সো নেটওয়ার্কিং করতে গেলে আপনার একটা ডিভাইস দিয়ে হবে না, একের অধিক ডিভাইস লাগবে এবং দুটা অবশ্যই পরস্পরের সাথে কানেক্টিভিটি থাকতে পারে, তাই না? এবং কানেক্টিভিটি শুধু কানেক্টিভিটি থাকবে না, কানেক্টিভিটির পরে তারা অবশ্যই কিছু একটা করবে। অ্যাটলিস্ট একজন আরেকজনকে পিং দিয়ে হলে দেখবে যে আই এম রিচেবল কিনা, যে আমার হোস্টটা লাইভ কিনা। শুধু কানেক্টিভিটি না, অ্যাকচুয়ালি এখানে কিছু শেয়ার হবে। মূল উদ্দেশ্য হলো কি? শেয়ার করা, এক্সচেঞ্জ করা, ডাটা শেয়ার করা। সো ইটস কল নেটওয়ার্কিং। আশা করি আপনাদের এই কোর্সের প্রথম যে কোশ্চেনটা বা এই কোর্সের যে মিনিংটা, সেটা অনেকটা আপনারা এখন বুঝতে পারছেন যে হোয়াট ইজ নেটওয়ার্কিং ইজ ওয়ান মোর ডিভাইস কানেক্ট টুগেদার ফর এক্সচেঞ্জিং or sharing resource or data, that's called networking. So it could be to mobile phone or দুইটা ল্যাপটপ or একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ or ট্যাব, whatever. হোস্ট বলতে বোঝায় যে নেটওয়ার্কিং ফাংশনালিটি আছে বা নেটওয়ার্কিং করা সম্ভব বা টিসিপি আইপি প্রোটোকল কাজ করে এমন সকল ডিভাইসকে অ্যাকচুয়ালি হোস্ট বলে। সো হোস্ট, আপনার নাম শুনছেন না কথাটা? হোস্ট হোস্ট নেটওয়ার্কিং শুনছি। হোস্ট বলতে অ্যাকচুয়ালি এটা যে কোনো ডিভাইস হইতে পারে। এটা হইতে পারে আপনার মোবাইল, হইতে পারে আপনার হইতে পারে ট্যাব, হইতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, হইতে পারে একটা নেটওয়ার্কিং ডিভাইস বা সুইচ, রাউটার, অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ,
ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার, হইতে পারে সেটা ফায়ারওয়াল, এনিথিং। বাট একের অধিক ডিভাইস লাগবে আপনার নেটওয়ার্কিং করতে হলে। তাহলে মূল উদ্দেশ্য হলো ডাটা শেয়ার করা, ডাটা এক্সচেঞ্জ করা। এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর মূল উদ্দেশ্য। সো এই নেটওয়ার্কিং করতে গেলে কয়েকটা জিনিস খুবই অত্যাবশ্যকীয়, যেগুলো আমাদের লাগবে এবং আমাদের খুব ভালোভাবে ওই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। এমন দুই একটা জিনিসের নাম বলেন তো, দুই একটা এরকম কম্পোনেন্টস এর নাম বলেন তো, যেটা আমাদের একদম জানা লাগবে আপনার মতে। মানে আমি বলতেছি না আপনি একদম ওয়ার্ল্ড ওয়াইড রেফারেন্স ফলো করেন, আপনি সিসকো ফলো করেন, আপনি জুনিপার, মাইক্রোটিক, হোয়াটএভার, আপনার মতে কি কি জিনিস দরকার নেটওয়ার্কিং ভাই করতে? কোশ্চেনটা আরেকবার রিপিট করলে ভালো হতো। ওকে, সো আমার কোশ্চেনটা হলো, এই নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং করতে গেলে বা একটা কম্পিউটার নেটওয়ার্কিং এস্টাবলিশ করতে গেলে আমাদের কিছু কিছু মোস্ট কমন কম্পোনেন্টস এর দরকার বা কিছু কিছু জিনিসের দরকার হতে পারে নেটওয়ার্কিং করতে গেলে। সো এরকম দু একটা কম্পোনেন্টস বা ইনস্ট্রুমেন্টের নাম বলেন তো। আমি বলবো ভাইয়া, জি শিওর, যে কেউ ভাই, যে কেউ। ওএলটি, অনু, রাউটার, সুইচ, কেবল, আর আচ্ছা এই কয়টাই আপাতত। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? হ্যাঁ ভাই, ফার্স্টে ডিভাইস লাগবে যেটা দিয়ে আমি নেটওয়ার্কিং করতে পারবো, লাইক কম্পিউটার অর আদার্স ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস, মোবাইল বা অন্য ওকে, কিছু। দেন এটা ওয়্যারলেস কানেকশনে করবো না ওয়্যার্ড কানেকশনে করবো, সেটার জন্য যদি ওয়্যার্ড কানেকশনে করি তাহলে ওয়্যার, আর ওয়্যারলেস কানেকশনে করলে অবভিয়াসলি রাউটার এইভাবে করতে হবে। দেন ওকে ফাইন। আর কেউ? কমন কয়েকজনই শেয়ার করতেছেন, আর কেউ করতেছেন না ভাই। আমি কিন্তু একদম আবারও বলতেছি, এটা কোনো ক্লাস ভাববেন না, এটা মনে করবেন যে আমরা গ্রুপ স্টাডি করতেছি। আমি হয়তো আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি, আপনারাও আমার সাথে শেয়ার করবেন, আমি এটা এক্সপেক্ট করি। প্লিজ শেয়ার করবেন। আমিও শেয়ার করতাম, বাট অলরেডি দুইজন সেম অ্যানসার দিয়ে দিয়েছে, সো ওকে, ধন্যবাদ মুস্তাকিম ভাই, কথা বলছেন, এতে আমি আচ্ছা বুঝতে পারছি যে আপনি অ্যাক্টিভ আছেন। না না, অফ কোর্স। ওকে ওকে, সো অ্যাকচুয়ালি যারা এখানে অ্যান্সার গুলো করেছেন তারা অনেক ডিপ লেভেলে চিন্তা করে ফেলেছেন। যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা আস্তে আস্তে আগাবো, আপনারা অনেক ডিপ লেভেলের অ্যান্সার করে ফেলেছেন। আপনার অ্যান্সার রাইট, বাট অনেক ডিপ লেভেলে চলে গেছেন। সো আপনারা অলরেডি অনেক কিছু জানেন। সো আমরা যদি নেটওয়ার্কিং করতে যাই, আমরা প্রথম যে জিনিসটার কথা চিন্তা করব সেটা হলো আইপি, ইন্টারনেট প্রোটোকল। আমরা তো বলছি আমরা নেটওয়ার্কিং করব, তার মানে আপনার ডিভাইস আছে অলরেডি। আপনি দুইটা ডিভাইস, আপনি দুইটা ল্যাপটপের মধ্যে বা দুইটা কম্পিউটার ডেস্কটপের মধ্যে আপনি নেটওয়ার্কিং করবেন, আপনি ডাটা শেয়ার করবেন। সো আপনি নেটওয়ার্কিং অলরেডি, মানে আপনার ইনস্ট্রুমেন্টগুলো আছে মনে করেন। সো আপনার প্রথমে চিন্তা করতে হবে আইপি। সো আইপি আপনারা কি দেখেছেন আইপি কি ধরনের, কি রকম? আইপি সম্পর্কে জানা আছে? অনেকের জানা আছে, অনেকের জানা নাই। সো যাদের জানা নাই, আইপি ইজ এ ডেসিমাল অর হেক্সাডেসিমাল নাম্বার। আইপি একটা নাম্বার, এটা ফুল মিনিংটা হলো ইন্টারনেট প্রোটোকল। ইটস আ সেট অফ রুল। অ্যাকচুয়ালি এখানে একটা প্রোটোকল না, নাম্বার অফ প্রোটোকল কাজ করে এই আইপির আন্ডারে। আইপি ইজ এ ইন্টারনেট প্রোটোকল, ওকে ঠিক আছে, কিন্তু আইপি ইজ নট এ সিঙ্গেল রুলস, ইটস এ সেট অফ রুলস। এখানে অনেকগুলো প্রোটোকলই কাজ করে, ঠিক আছে। বাট এটা প্রকাশ করা হয় একটা নাম্বার দিয়ে, একটা আইডেন্টিটি লাগবে। যেমন আমি যদি বলি যে 20 নাম্বার নেট, এই আমার কম্পিউটারটা, বা 512তম একটা কম্পিউটার আছে, বা আমার স্মার্টফোনটা, বা আমার ট্যাবটা, তো সেটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে একটা নাম্বার দিয়ে, আর সেটাকে আমরা আইপি বলে থাকি, ফর আইডেন্টিফাই। বাট ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা ব্যবহার করি ম্যাক বা ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাড্রেস একই কথা। সো হোয়াট ইজ ম্যাক বা ফিজিক্যাল অ্যাড্রেস? নাম শুনেছেন না আপনারা ওয়ার্ডগুলোর? অবশ্যই নাম শুনছেন, তাই না? জি ভাই। তো ফিজিক্যাল অ্যাড্রেস বলেন, ম্যাক অ্যাড্রেস বলেন, এটা টোটাল 48 বিটের একটা অ্যাড্রেস। এই ওয়ার্ল্ডে যত ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আসছে অলরেডি এবং আসবে, কারো সাথে কারো এই ম্যাক অ্যাড্রেস কখনো ম্যাচ করবে না। সো ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ম্যাক ব্যবহার করা হয়, ইউনিকলি আইডেন্টিফাই। বাট গ্রুপ অফ কম্পিউটার বা গ্রুপ অফ হোস্টের মধ্যে আপনি ফিজিক্যালি আইডেন্টিফাই করার জন্য আমরা আইপি ব্যবহার করি,
বাট ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আপনি একটা ডিএসসিপি সার্ভার করলেন, তাহলে ডিএসসিপি সার্ভারের কাজ কি? ক্লায়েন্টদেরকে অটোমেটিকলি আইপি প্রোভাইড করা। সো আপনার একটা ক্লায়েন্ট ধরেন যে আজকে আছে, আগামীকাল নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তার এই আইপিটা তো আর তার জন্য বসে থাকবে না, তার জন্য আপনি রিজার্ভ রাখবেন না। সে হয়তো 2 মাস ইউজ করলো, দেন আর সে আর ইউজই করলো না। সো ওই আইপিটা কিন্তু আরেকটা কম্পিউটার ব্যবহার করবে বা আরেকটা হোস্ট ব্যবহার করবে। তার মানে আইপি হলো আপনি আপনার গ্রুপ অফ হোস্টের মধ্যে টেম্পোরারি আইডেন্টিফাই করার জন্য আপনি আইপি ব্যবহার করতে পারেন, কিন্তু ম্যাক দিয়ে অ্যাকচুয়ালি আপনি ফিজিক্যালি আইডেন্টিফাই করতে পারেন। সো আপনার ওই ক্লায়েন্টটা বা ওই হোস্টটা যখনই আবার ব্যাক করবে, আপনার যদি ম্যাক টেবিল বাইন্ডিং করা থাকে বা ম্যাক অ্যাড্রেস কালেকশন থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, আইপি অ্যাড্রেস কি চেঞ্জ হয় ইফ আই চেঞ্জ দ্য নেটওয়ার্ক? হ্যাঁ, আপনি যখন আপনি নেটওয়ার্ক চেঞ্জ করবেন তখন আইপি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যাবে, বিকজ অফ এক একটা নেটওয়ার্ক এক এক ধরনের আইপি ইউজ করা হয়। এখানে আপনি চলে যাবেন আবার আসবেন, যদি আপনার ম্যাক বাইন্ডিং করা থাকে তাহলে আপনি সেম আইপি পাবেন। তো আমার স্ক্রিনটা শেয়ার দ্বারা আছে, আমি যদি ওপেন নেটওয়ার্ক শেয়ার আর ইন্টারনেট এখানে যাই, তাহলে অনেকে প্লিজ কেউ বিরক্ত হবেন না, একদম আমরা ফান্ডামেন্টাল নেটওয়ার্ক যেহেতু আমরা একদম বিগিনার থেকে শুরু করতেছি। সো আপনারা চেঞ্জ অ্যাডাপ্টারে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে আপনাদের যে ল্যান কার্ড আছে বা ওয়্যারলেস ল্যান আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন আমি যদি আমার ইথারনেটে যাই, তাহলে এই যে স্ট্যাটাস ডিটেইলস, এখানে দেখেন এই যে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা অ্যাকচুয়ালি 48 বিটের একটা অ্যাড্রেস। আমি এটার কথাই বললাম, এটা ম্যাক অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস আপনি যেটাই বলেন না কেন। তারপরে দেখেন এই যে আইপি 10.251.10.254, এটা হলো আমার আইপি। সো এই আমার এখানে যতগুলো ডিভাইস থাকবে এই নেটওয়ার্কের মধ্যে, আমি অ্যাকচুয়ালি এই আইপিটা দিয়ে আমার এই হোস্টকে বা এই ডিভাইসকে আইডেন্টিফাই করব। বাট যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই তাহলে এই ম্যাক দিয়ে আইডেন্টিফাই করতে হবে, তখন এই আইপির সাথে ম্যাক বাইন্ডিং করে দিতে হবে, তখন এই ডিভাইস বা এই হোস্ট এই আইপির জন্যই বরাদ্দ হয়ে যাবে। সো আশা করি সবাই আইপি এবং ম্যাকের যে ধারণাটা সেটা ক্লিয়ার হয়েছে। কি বলেন সবাই? আইপি এবং ম্যাক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আর কেউ? হ্যাঁ নাসির ভাই, ম্যাক বাইন্ডিং ছাড়া তো তাহলে আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি সব সময়? হ্যাঁ, আপনি যদি আইপি কিন্তু দুইভাবে অ্যাসাইন করা যায়। আমরা জেনারেল পারপোজে দুইভাবে অ্যাসাইন করি। জেনারেল পারপোজে, আমি আইএসপি টার্মসের কথা বলছি না। আপনি ফিজিক্যালি আপনি যদি প্রপার্টিজে গিয়ে বসায় দেন তাহলে ইটস একদম স্ট্যাটিকলি বসায় দেওয়া। আর যদি ডিএসসিপি ফুল থেকে দেন তাহলে কিন্তু র্যান্ডমলি চেঞ্জ হবে। ঠিক আছে? সো আমি বুঝাতে চাচ্ছি ওইটা আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে না। আপনি যেই নেটওয়ার্কে যান না কেন, আপনি আপনার অফিস নেটওয়ার্ক ইউজ করেন, আপনার হোম নেটওয়ার্ক ইউজ করেন, আর আপনি পাবলিক নেটওয়ার্ক ইউজ করেন, ইটস নট ফ্যাক্ট আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে না, কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। ঠিক আছে ভাই? জি ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ আরিফ ভাই। আপনার কথা বললে আসলে আমার কাছে ভালো লাগে। প্লিজ আপনার কথা বলবেন। ওকে, আর কোনো কোশ্চেন? সো আপনারা কি আইপি অ্যাড্রেস সেট করেছেন কখনো কোনো ডিভাইসে? না ভাই, করা হয় না এখন। ওকে, এটা কে বলেছেন? মোস্তাকিম ভাই না? জি জি। ধন্যবাদ ভাই। আমি এই ধরনের কোশ্চেনই খুঁজি। মানে আমি আমার একটা স্যারের কথা সবসময় বলি, উনি আমাদের ফিজিক্যাল টিচার ছিল আমি যখন এসএসসিতে পড়ি, কামাল হোসেন। তো উনি একদিন ক্লাসে একটা কথা বলল যে একদিনের বোকা সেজে সারা জীবনের জন্য জ্ঞানী হয়ে যাও। মানে আমি হয়তো কনফিউশনে থাকি যে আমি কোশ্চেনটা করবো কিনা বা আমার ফ্রেন্ডরা কি ভাববে, কিন্তু এটা খুব বেসিক কোশ্চেন আমি মনে করতেছি, এই জন্য আমি এটা করতেছি না, আমি কনফিউশন বা আমি লজ্জা পাবো। এতে করে কিন্তু আপনিই ঠকলেন। আপনি সারা জীবনের জন্য এই কোশ্চেনটার কাছে আসলে এই বোকায় থেকে গেলেন। বাট হয়তো এখানে 5 জনের সামনে আপনি কোশ্চেনটা করলেন না, কিন্তু হয়তো 500 জনের সামনে সেম কোশ্চেনটা হইতে পারে। তো ধন্যবাদ। কেউ কখনো কোশ্চেন নিয়ে কনফিউশন রাখবেন না আমাকে
যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন ভাই। আমার যদি জানা না থাকে, আমি তো আর সব পারি না, সব মানে এটা সম্ভব না একজনের পক্ষে। আর কেউ যদি বলে সব পারি, মনে হয় বোকা। আমার জানা না থাকলে আমি জেনে আপনাদেরকে জানাবো। তো দেখেন আপনি, ওকে, তো দেখেন আপনি আপনার যে ল্যান কার্ড আছে কম্পিউটারের, তো সেটা দুই ভাবে হইতে পারে, ওয়্যার দিয়ে হইতে পারে অথবা ওয়্যারলেস দিয়ে হইতে পারে। তো আপনি আপনার যে ল্যান আছে, ল্যান নেটওয়ার্ক বা ডাব্লিউ ল্যান আছে, ওয়্যারলেস ল্যান অথবা কেবল ল্যান, যেটা বলেন না কেন, এরকম সাইন থাকবে। ওয়্যারলেস হলে ওয়্যারলেস এর সাইন থাকবে, আর যদি ল্যান হয় ল্যানের সাইন থাকবে। রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক শেয়ার সেন্টারে যাবেন। দেন এখানে দেখবেন যে এই যে ইথারনেট, ইথারনেটের পরে এখানে দেখবেন যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে গেলে আপনার ওয়্যারলেস ল্যান কার্ড বা আপনার ল্যান কার্ড যেটা বলেন না কেন, আপনার ডিভাইসে যেটা ইনস্টল করা আছে সেটা দেখতে পাবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে ইথারনেট, এই যে এটা। সো আমি রাইট বাটন ক্লিক করলাম এবং প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে গিয়ে এখানে যে টিসিপি IP4, সো আইপির দুইটা ভার্সন, একটা হলো IPv4 এবং IPv6। আপনি যেটা সেট করতে চান সেটাতে ক্লিক করবেন। ইন জেনারেল টার্মস আমরা এখনো হোম ইউজেসের জন্য IPv4 ইউজ করে থাকি। সো IPv4 ডাবল ক্লিক করবেন অথবা সিঙ্গেল ক্লিক করে প্রপার্টিজে যাবেন। আমি ডাবল ক্লিক করলাম। এখানে দেখেন আইপি দুইটা অপশন, obtain an IP or address automatically, use the following address. So obtain an IP or address automatically মানে আপনি DHCP ক্লায়েন্ট হিসেবে সেট করেছেন এই হোস্টকে, এই ডিভাইসকে, সে অটোমেটিক্যালি আইপি গ্যাদার করবে তার সার্ভার থেকে। ইউজ ফলোইং আইপি মানে আপনাকে এখানে আইপি লিখে দেওয়া লাগবে। ফর এক্সাম্পল 10.251, এটা আমার ল্যানের নেটওয়ার্ক, আমার মাইক্রোটিক রাউটারের 10.251 আমি বসালাম এখানে 254। দেন আপনার সাবনেট মাস্ক, দেন গেটওয়ে 251.10.1। সো এখন যদি আমি ওকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে যাই, তাহলে আমার এই অ্যাড্রেসটাই আমার এখানে সেট হয়ে যাবে স্ট্যাটিক ভাবে। এটা আর চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, যেহেতু আপনি স্ট্যাটিক ভাবে বসাইছেন। আর যদি অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি দেন, তাহলে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। সো আপনারা যখন স্মল নেটওয়ার্কিং কথা চিন্তা করবেন, ছোটখাটো অফিসিয়াল নেটওয়ার্কিং করার প্রয়োজন পড়ে, বা 10টা 5টা 15টা 20টা এরকম অনেকেই অফিসিয়ালি যে নেটওয়ার্কিং গুলা করেন, সো সেই ক্ষেত্রে আপনারা এভাবে অবশ্যই স্ট্যাটিকলি আইপি বসাই দিবেন ডিভাইস গুলাতে। আর যদি লার্জ নেটওয়ার্ক হয় তাহলে ডিএসসিপি ইউজ করবেন, কারণ আপনার যেখানে 50টা 100টা 200 300 বা তারও বেশি হোস্ট, সেখানে অ্যাকচুয়ালি স্ট্যাটিকলি আইপি সেট করা অনেক টাফ ব্যাপার। সো এটা আপনি দুইভাবে করতে পারেন। যেটা স্ট্যাটিকলি বসাই দিতে চান, ইউজ ফলোইং আইপি অ্যাড্রেস দিবেন, অথবা অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি যদি আপনি ডিএসসিপি সার্ভার থেকে আপনার ক্লায়েন্টকে আইপি দিতে চান। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং দেখেছেন কিভাবে আপনি আপনার ডিভাইসে আইপি সেট করতে পারেন। আমি আমার উইন্ডোজ একটা হোস্ট মেশিনে আমি আইপি সেট করলাম। ক্লিয়ার ভাই? জি ওকে, ধন্যবাদ। ওকে, সো এখানে আমরা আইপি সেট করতে গিয়ে আমরা কিন্তু আরো কিছু জিনিস দেখেছি, তাই না? দেখেন আইপি পরে একটা জিনিস আছে, সাবনেট মাস্ক আছে না? জি ভাইয়া। নাম্বার। সো তাহলে এই সাবনেট মাস্কটা কি? আমরা আইপি বুঝলাম যে আইপি দিয়ে আমরা ডিভাইসকে আইডেন্টিফাই করে থাকি। সো তারপর দেখলাম আবার সাবনেট মাস্ক, এটা কি? সাবনেট মাস্ক যদি কেউ শেয়ার করেন প্লিজ, আপনি যেটা বুঝেন, যেটা আমি যেটা বলবো সেটা অলওয়েজ রাইট তাও কিন্তু না, আমিও ভুল বলতে পারি। আচ্ছা, আমি কোশ্চেন মানে করলে আপনার কি কষ্ট পান বা মাইন্ড করেন যে বেশি কোশ্চেন করতেছে, এর ধরনের কিছু নাকি? প্লিজ আমাকে তাহলে আগে বলবেন। সাবনেট মার্কসটা নিয়ে ভাইয়া একটু কোথাও কোথাও লেখা দেখছি, আসলে সঠিকভাবে মনে নাই যে জিনিসটা আসলে কি। তবে আমি যদি ধারণা করি সেক্ষেত্রে আমি বলবো যে এটা জাস্ট আমার আইপি অ্যাড্রেসের ভিতরে আমার অন্য কোনো আইপি অ্যাড্রেস থাকতে পারে, এই জাতীয় কিছু একটা হবে। ওকে, ধন্যবাদ রকিব ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি শেয়ার করছেন। I think subnet mask, I'm not sure, but
এটা অ্যাকচুয়ালি অনেকটা সিকিউরিটির মতো কাজ করে, যাদের বাইরের কোনো আইপি আপনার ইয়াতে ঢুকতে না পারে আপনার নেটওয়ার্কের ওকে মধ্যে। ওকে মুস্তাকিম ভাই ধন্যবাদ। আর কেউ? না ভাইয়া, জানা নাই ঠিকভাবে। সাকিব ভাই আপনাকে আরো ধন্যবাদ। ভাইয়া সাবনেট মাস্কটা হচ্ছে একটা ডিভাইসকে আসলে চিনিয়ে দেওয়া, যে মানে ওর নেটওয়ার্কের আওতায় কি কি আইপি আছে এগুলো মানে ওকে জানান দেওয়া। ওকে রাকিব ভাই খুব ক্লোজলি চলে আসছেন অ্যান্সারের, ধন্যবাদ। আর কেউ? ওকে সো আমরা আইপি দেখেছি, আইপি দিয়ে অ্যাকচুয়ালি আমরা বলেছি আমাদের হোস্ট বা নেটওয়ার্কিং ডিভাইসকে আমরা আইডেন্টিফাই করে থাকি, কিন্তু আইপির পরে একটা জিনিস দেখি আমরা সাবনেট মাস্ক। তো অনেক সময় এটা আমাদের বসাতে হয় না, সেট করতে হয় না, আবার অনেক সময় সেট করে দিতে হয়, তাই না? তো আমি যদি খুব শর্ট টার্মে বলতে যাই, সাবনেট মাস্ক দিয়ে আমরা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করি যে আমার আইপিটা কোন নেটওয়ার্কের বা কততম নেটওয়ার্কের, বা আমি কোন ক্লাসে আছি, কোন ক্লাসের নেটওয়ার্ক এটা, সেটা দিয়ে সেটা আপনি সাবনেট মাস্ক থেকে বের করতে পারেন। আনোয়ার ভাই হ্যান্ড রাইজ করেছেন, আপনার আনোয়ার ভাই যদি কোনো ভাইয়া তার মানে কি এটা হচ্ছে আমাদের যে আইপি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে আইডেন্টিফাই করে? আইপি বেসিক টার্মসে মানে আপনি যদি বলেন যে একটা একটা প্রশ্নের অ্যান্সার আপনি বলতে পারেন এটা 80% এটা আপনার অ্যান্সার, আপনি যেটা বলেছেন এখন 80% এটা, 20% আরো এক্সট্রা অ্যাড হইতে পারে। আপনি মানে ক্লোজ টু দ্য একদম 100% ক্লোজ টু দ্য অ্যান্সার। সাবনেট মাস্ক দিয়ে আমরা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করি। আরো কিছু ব্যাপার আছে, বাট এজ এ শর্ট টার্মস আপনি বলতে পারেন এটা। কারণ হলো দেখেন, আপনি যখন আইপি বসান, আমি দেখাচ্ছি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখেন আমি একটা আইপি বসাচ্ছি এখানে 192.168.10. মনে করেন আমি 25 সেট করলাম। দেখেন জি সাবনেট মাস্কটা কিন্তু 255.255.255 অটোমেটিক্যালি চলে আসছে, তাই না? আমি কিন্তু সেট করিনি, তাই না? জি ভাইয়া। ওকে আমরা যদি আরেকটা আইপি লিখি, মনে করেন 172.16.16. মনে করেন 250, দেখেন এবার আসছে কি 255.255.0.0, ডিফারেন্ট না? জি ভাইয়া। এটা আইপি ওইটা আইপি কিন্তু সাবনেট মাস্ক ডিফারেন্ট। দেন আরেকটা ইউজ করি যদি, মনে করেন 50.250.192.168, দেখেন এখানে আসলো মাত্র 255.0.0.0। সো এই আইপি দিয়ে কিন্তু বেসিক্যালি আপনি সাবনেট মাস্ক দিয়ে এই আইপির ক্লাস সম্পর্কে জেনে গেছেন যে আইপিটা কোন ক্লাসের। এবং আরো যদি আমি যেটা বললাম যে আরো অনেক কিছু অ্যান্সার হইতে পারে, ইয়েস আইপি সাবনেট মাস্ক দিয়ে আপনি নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতে পারেন, ক্লাসকে আইডেন্টিফাই করতে পারেন। যেমন আমি লিখলাম যে 192.168.10.0, দেন একটা প্রিফিক্স দিলাম 26। এটা পরে আমরা আরো ডিটেইলস জানবো। সো এখন কিন্তু আর এটা এই যে 255.255.255.0 একটা সাবনেট মাস্ক আসছিল, এখন কিন্তু আর এটা কাজ করবে না, বিকজ অফ এই প্রিফিক্স দিয়ে আপনি নেটওয়ার্ক আর ক্লাস ফুল রাখেন নাই, এটার কিন্তু আপনি ভেঙে ফেলছেন। এখন আর কিন্তু ডিফল্ট যে সাবনেট মাস্ক আসবে সেটা আর কাজ করবে না। সো একটা আইপি, এই যে আইপিটা লিখলাম আমি, যে কোনো আইপি হইতে পারে, ফর এক্সাম্পল যে কোনো একটা আইপি হইতে পারে। সো একটা আইপিতে আসলে দুইটা পার্ট, একটা হলো নেটওয়ার্ক পার্ট আর একটা হলো হোস্ট পার্ট। মনে রাখবেন সেটা যে কোনো ক্লাসের হোক না কেন, একটা আইপিতে দুইটা পার্ট, একটা হলো নেটওয়ার্ক পার্ট আর একটা হলো হোস্ট পার্ট। সো নেটওয়ার্ক পার্ট অলওয়েজ অন থাকে, নেটওয়ার্ক বিট অলওয়েজ কি থাকে, অন থাকে। আর এই অন বিটের যোগফলটাই হলো সাবনেট মাস্ক। আপনি যদি আরো ডিটেইলস বলতে যান, একটা আইপিতে দুইটা পার্ট থাকে, একটা হলো নেটওয়ার্ক পার্ট আর একটা হলো হোস্ট পার্ট। সো এই নেটওয়ার্ক পার্টের যে বিটগুলো অন থাকে সেই বিটের যোগফলটাই আপনি সাবনেট মাস্ক, এটাও বলতে পারেন আপনি, এটাও রাইট অ্যান্সার হবে। ঠিক আছে? সো আপনি যদি শর্ট টার্মে বলতে চান হোয়াট ইজ সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক দিয়ে আমরা অ্যাকচুয়ালি ক্লাস অথবা নেটওয়ার্ককে আমরা আইডেন্টিফাই করতে পারি সাবনেট মাস্ক দিয়ে।
সাব নেট মার্কস, মানে এটা আসলে কোন নেটওয়ার্কে আছে, এটা কোন ক্লাসে আছে, আমরা এগুলা বের করতে পারি। হ্যাঁ, বললেন যে দুইটা পার্ট, একটা নেটওয়ার্ক আর আরেকটা কি হোস্ট, রাইট? হোস্ট পার্ট, রাইট, হোস্ট পার্ট। ওকে, আমরা এগুলো একদম প্র্যাকটিক্যালি দেখবো। আরো আরো আমি জাস্ট ওভারঅল একটা ধারণা দিতেছি, আমি কিন্তু ইন ডেপথে যাচ্ছি না আজকে। আমরা ইনশাআল্লাহ আরো ইন ডেপথ শিখবো এগুলো নিয়ে, জাস্ট টার্মগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেওয়া। দেন আরেকটা জিনিস দেখেন, ডিফল্ট গেটওয়ে, তাই না? দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট গেটওয়ে। জি ভাইয়া। 10.251.10.1। সো এই ডিফল্ট গেটওয়েটা কি আসলে? ভাই যে যা পারেন শেয়ার করেন প্লিজ, আপনার কথা বললে আমার কাছে ভালো লাগে। যার যেটা মনে হয় প্লিজ এনকারেজ করে কথা বলার জন্য। ডিফল্ট জিনিসটা সম্পর্কে যতটুকু জানি, ও যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকছে, মানে ও আমি কোনো নির্দিষ্ট ওকে সেটিং দিচ্ছি না, ও নিজে যেভাবে পারতেছে ও সেভাবে নিয়ে যাচ্ছে। ওকে, আমাদের শব্দটা হলো ডিফল্ট গেটওয়ে, তাই না? ওকে, সো গেটওয়ে বললে আসলে একটা জিনিস আমরা অলরেডি চলে আসে যে গেটওয়ে হয়তো এটা বের হওয়ার রাস্তা হবে, না হয় বাইরে হওয়ার রাস্তা হবে, এরকম কিছু বোঝায় না? জি ভাই। ওকে, জি ভাই। সো মনে করেন আমরা একটা ক্লাসরুমে আছি, এখানে মনে করেন 100 জন মানুষের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখানে আসলে দরজা কি 100টা থাকবে? ইন জেনারেল টার্মসে দরজা কখনো 100টা না থাকবে ভাইয়া। জানালা উইন্ডো থাকতে পারে, কিন্তু দরজা সর্বোচ্চ 2টা বা 3টা বা একটা দরজা থাকতে পারে, তাই না? জি ভাই। সো এখন আপনারা মনে করেন আমরা একটা ক্লাসরুমে আছি, যেখানে 100 জনের একটা অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমরা সবাই বসে আছি, গল্প করছি। এখন স্কুল ছুটি, মনে করেন ক্লাস ছুটি, আমরা এখন বের হব। সো বা ক্লাস শুরু হবই, আমরা এখন ওই ক্লাসরুমে ঢুকবো। সো কেউ কি জানলা দিয়ে ঢোকার চেষ্টা করবেন, বা বের হওয়ার সময় কি কেউ জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন? অবভিয়াসলি সবাই আমরা দরজা দিয়ে ঢুকবো। সো গেটওয়ে হলো ওইটাই, আপনি যখন আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশন করবেন, অ্যাকচুয়ালি কোন আইপি দিয়ে বা কোন পাথ দিয়ে বা কোন গেটওয়ে দিয়ে আপনি বের হবেন, এক্সিট হবেন, বিকজ অফ আপনি যে গুগল ইউজ করতেছেন, আপনি যে ইয়াহু ইউজ করতেছেন, আপনি যে ফেসবুক ইউজ করতেছেন, হোয়াট এভার, যে কোনো ডাব্লিউডাব্লিউ সার্ভিস, এটা অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারের সাথে বা আপনার ডিভাইসের সাথে সরাসরি কানেক্টেড না। কানেক্টেড? আপনি যে মোবাইলে ফেসবুক ইউজ করতেছেন, ফেসবুকের সার্ভারের সাথে আপনার মোবাইলে কি সরাসরি ডাটা কেবল দিয়ে কানেক্টিভিটি আছে? না ভাইয়া। তাহলে আপনি আপনার নেটওয়ার্ক ক্রস করা লাগবে, তাই না? আপনি আপনার ল্যাপটপের নেটওয়ার্ক ক্রস করা লাগবে, আপনি আপনার ডেস্কটপের নেটওয়ার্ক ক্রস করা লাগবে। এখন আসলে আপনি কোন দিক দিয়ে বের হবেন, কোন দিক দিয়ে ক্রস করবেন এই ডাটা খোঁজার জন্য, যে ফেসবুক কোথায় আছে, জিমেল কোথায় আছে, ইয়াহু কোথায় আছে। সো এই গেটওয়ে আইপি যেটা আছে আসলে এটা দিয়ে আপনি বের হবেন। এখন 50 জন স্টুডেন্ট আইডি ডিফারেন্ট হইতে পারে, কিন্তু সবার ক্লাস নাম্বার বা বের হওয়ার নাম্বার যেটা বলেন আপনি, বা রুমের যে নাম্বার, সেটা কিন্তু একই হবে, তাই না? জি ভাইয়া। সো এই জন্য সেম নেটওয়ার্কের ক্ষেত্রে, সেম নেটওয়ার্কে যখন থাকবে, এখানে যতগুলা পিসি থাকুক না কেন, সবার গেটওয়ে কিন্তু একটা থাকবে, সেম থাকবে, কিন্তু সবার আইপি ডিফারেন্ট থাকবে। আমি কি বুঝাতে পারতেছি ভাই? ব্যাপারটা হচ্ছে যে ক্লাসরুমে আমরা প্রথম শ্রেণীতে পড়ি, কিন্তু আমাদের রোল 1 থেকে 10 পর্যন্ত। ওকে, ওকে। এখন আপনারা মনে করেন ক্লাসে ঢুকবেন বা ক্লাস থেকে বের হবেন, তাহলে কিন্তু একটা দরজা ইউজ করবেন। তো এখানে দরজার উপরে নাম্বার আছে, রুম নাম্বার 501। তো সবার রুল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু সবার বের হওয়ার, ক্লাসে বের হওয়ার বা ক্লাস থেকে ক্লাসে ঢোকার কিন্তু রুম নাম্বার একটাই, 501। সো ইজ লাইক গেটওয়ে। আপনি যখন কোনো সার্ভিসের জন্য, তো মনে করেন আপনি আপনার ক্লাসে আছেন, এখন আপনার বন্ধুও ক্লাসে আছে, তাহলে কি আপনার দরজা দিয়ে বের হওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। আপনি আপনার বন্ধুকে আপনার পাশে পাচ্ছেন বা ওই ক্লাসরুমে পাচ্ছেন। কিন্তু যখন আপনার বন্ধু গ্রাউন্ড ফ্লোরে থাকবে বা পাশের রুমে থাকবে, তখন কিন্তু আপনার দরজা দিয়ে বের হইতে হবে। সো এই নাম্বার, ভাই একটা কোশ্চেন ছিল। জি শিওর। ভাই গেটওয়ে তো মানে একটা রানিং ওয়ে, যেখান থেকে যেতে পারবে বা আসতে পারবে, কিন্তু যেই
প্রোটোকলটা মেনে ওরা যাবে বা আসবে, এই প্রোটোকলটা সেট করবে আসলে কে? এটা তো আইপি, এটা আইপি ডিফাইন করবে। আচ্ছা, আর গেটওয়ে ওটাকে ফিল্টার করে তারপর বাইরে বা ভিতরে আসতে না, দিবে? আপনি যখন গেটওয়ে সেট করে দিবেন তখন সে বুঝতে ফেলবে যে আমাকে এদিক দিয়ে যাইতে হবে। আচ্ছা, আর ভাই এই যে এখানে যে বলা হয়েছে ডিফল্ট গেটওয়ে, তাহলে এটা কি আমরা চেঞ্জ করতে পারবো না এটা ফিক্সড থাকবে? অবভিয়াসলি আপনি চেঞ্জ করতে পারবেন, অবভিয়াসলি। ডিফল্ট গেটওয়ে মানে এখানে আপনার, আমি যেটাই বললাম, ওই যেটা বলছি যে এখন আপনার একটা ক্লাসরুমে 500 স্টুডেন্ট থাকতে পারে মনে করেন, বা 100 স্টুডেন্ট বা 10 জন স্টুডেন্ট থাকতে পারে, সবাই গেটওয়ে কিন্তু একটা থাকবে, মানে সবাই ক্লাস থেকে বের হওয়ার রাস্তা কিন্তু একটা থাকবে, তাই না? এই জন্য এটাকে আসলে ডিফল্ট গেটওয়ে বলা হয়েছে। সবার রুল নাম্বার ডিফারেন্ট কিন্তু রুম নাম্বার এক, এই জন্য এটাকে বলা হয়েছে ডিফল্ট গেটওয়ে। সো আমি আরো একটা সিম্পল সিনারিও দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে না আপনাদের। মনে করেন এটা আপনার অফিসের রাউটার বা আপনার বাসার রাউটার, তারপরে মনে করেন একটা সুইচ কানেক্টিভিটি, তারপরে মনে করেন এটা আপনার ডেস্কটপ, এটা আপনার মনে করেন যে এটা ল্যাপটপ, আপনি ল্যাপটপে বসে আছেন, তারপরে ধরেন যে এটা হলো স্মার্টফোন আপনি ইউজ করতেছেন, ঠিক আছে? সো এটা আপনার রাউটার, আপনার রাউটার এখানে একটা আইএসপি আছে, আপনার আইএসপির সাথে কানেক্টেড। সো এখানে দেখেন ইউজার হলো 3 জন, 3 জনের আইপি অবশ্যই ডিফারেন্ট না, জি একই ভাইয়া। আইপি হবে? 3টা আইপি হবে এখানে, 3 ডিফারেন্ট আইপি হবে। কিন্তু সবাই যখন মনে করেন হ্যাঁ বলতেছে আমি জিমেল ইউজ করব, উনি বলতেছে আমি ফেসবুক ইউজ করব, আমি ইয়াহু ইউজ করব। তো এখন এই ল্যানে, এটা তো ল্যান বলে তাই না? এই নেটওয়ার্কটাকে কি বলে? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি এখনো যাইনি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। জি ভাইয়া। এই ল্যানে কিন্তু জিমেল, ইয়াহু, ফেসবুক কারো সার্ভার আছে? নাই। তাহলে কি করতে হবে? সবাই তাহলে বলবে কোথায় আছে, আমি বাইরে যাব, এই যে এই দিক দিয়ে সবাই বের হবে, আবার যখন রিকোয়েস্টটা নিয়ে আসবে তখন এই দিক দিয়ে আবার ঢুকবে। সো এটাকে আপনি গেটওয়ে হিসেবে বলতে পারেন। এটাই গেটওয়ে, অ্যাকচুয়ালি গেটওয়ে এটাই। আপনার সার্ভারের ও রাউটারের ইন্টারফেসে যে আইপিটা বসানো থাকবে এটাই হবে তার সকল ক্লায়েন্ট পিসির গেটওয়ে। আপনি যদি কারো ক্লায়েন্ট না হন, আপনার গেটওয়ে দরকার নাই। ফর এক্সাম্পল, একটা অফিস নেটওয়ার্ক যেখানে শুধু প্রিন্টার শেয়ার হবে, কেউ ইন্টারনেট ইউজের প্রয়োজন নাই, তাহলে কি গেটওয়ের প্রয়োজন আছে? না, কারণ হলো প্রিন্টার তো আপনার অফিসে আছে, আপনার গেটওয়ের কি দরকার? আপনি যখন ইয়াহু ইউজ করবেন, জিমেল ইউজ করবেন, ফেসবুক ইউজ করবেন, ডাব্লিউডাব্লিউ সার্ভিস ইউজ করবেন, তখন আপনার গেটওয়ের দরকার আছে। আদারওয়াইজ আপনার গেটওয়ের দরকারই নেই। আপনি এক পিসি থেকে আরেক পিসিতে ফাইল শেয়ার করবেন, গেটওয়ের দরকার নাই, শুধু আইপি হলে হবে, আর কিছু লাগবে না। আমি কি ক্লিয়ার ভাই? জি ভাইয়া। ভাই প্লিজ জি ভাই, আমার, জি আমি জানি না আমার বোঝানোর ইয়ে মানে আপনাদের কেমন লাগতেছে ভাই, আমাকে ফিডব্যাক দেন না ভাই, কঠিন হয়ে যাচ্ছে বা ফাস্ট যাচ্ছি, প্লিজ ফিডব্যাক দেন ভাই। না ভাইয়া, বুঝতে পারতেছি। So that means basically the gateway is the এটা হলো middle of LAN and WAN, তাই না? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা আপনার যে রাউটার থাকবে বা আপনার যে সার্ভার থাকবে, ওইটার ইন্টারফেস মানে ওইটার ল্যানে যে আইপিটা থাকবে সেটা হবে তার সকল ক্লায়েন্ট পিসির গেটওয়ে। আপনি যদি ওই সার্ভারের ক্লায়েন্ট হন বা ওই রাউটারের ক্লায়েন্ট হন, তখন আপনার গেটওয়ের প্রয়োজন আছে। আপনি এক্সিট হইতে হলে ওই পয়েন্ট দিয়ে এক্সিট হইতে হবে। ক্লিয়ার? জি জি। তাহলে ভাইয়া এটাকে কি বলতে পারি যে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের সাথে আমরা কানেক্ট হওয়ার জন্য গেটওয়ে প্রয়োজন? এক্স্যাক্টলি, এটাই। ফেসবুকও তো একটা নেটওয়ার্কের মধ্যে আছে। জি ভাইয়া। এক্স্যাক্টলি এটাই বলতে পারেন। দেন যদি আমরা আরো কিছু দেখি, ওকে, তারপর দেখেন ডিএনএস সার্ভার, তাই না? কমন টার্মস আমরা শুনে থাকি ডিএনএস। ওকে, সো ডিএনএসটা কি? ওকে, সো ডিএনএস অ্যাকচুয়ালি ইজ বিগ টার্মস। এটা একটা বিশাল টার্মস। আমি যদি খুব সংক্ষেপে বলতে যাই, একদম খুব সংক্ষেপে, মনে করেন 500 পেজের একটা ডকুমেন্ট যদি আমি 5টা ওয়ার্ড দিয়ে বলতে যাই, তাহলে অ্যান্সারটা হবে এরকম: ডোমেন নেম সার্ভার অর ডোমেন নেম সিস্টেম, আপনি যেটা বলেন না কেন, ডিএনএস এর মিনিং। সো ইটস অ্যাকচুয়ালি রিজলভ ইউর ডোমেন নেম টু আইপি অর আইপি টু ডোমেন। যে রিজলভের কাজটা করে সেটা অ্যাকচুয়ালি ডিএনএস করে থাকে। ফর এক্সাম্পল,
আপনি আপনার ট্যাব থেকে লিখলেন facebook.com বা yahoo.com বা gmail.com অথবা আপনার কোম্পানির ওয়েবসাইটে। এখন আপনার ডিভাইস তো জানে না যে এটা আসলে কোন আইপির আন্ডারে সার্ভারটা বা কোন আইপির এগেইনস্টে এটা ভার্চুয়াল হোস্টিং করা আছে নাকি ডেডিকেটেড হোস্টিং করা আছে নাকি WSM দিয়ে হোস্টিং করা আছে নাকি WSM CS সি প্যানেলের আন্ডারে আছে, এরকম অনেক ধরনের থার্ড পার্টি টুলস আছে, যেটা কি জানে আপনার ডিভাইস? জানে না। না সো ভাইয়া। অ্যাকচুয়ালি ডোমেন দিয়ে আইডেন্টিফাই করা হয় না, অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা হয় আইপি দিয়ে। কারণ আপনার সার্ভারে বা আপনার ল্যানে কোথায় দেখবেন আপনি ডোমেন তো বসাতে পারতেছেন না, আইপিটা বসাতে পারতেছেন। সো আপনার যে ওয়েবসাইটটা বা আপনার যে সফটওয়্যারটা বা আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা আছে কোনো না কোনো একটা পাবলিক আইপির আন্ডারে বা প্রাইভেট আইপির আন্ডারে। জি ভাইয়া। তো সেটা যেখানে থাকুক না কেন, এই যে খুঁজে দেওয়া, রিজলভ করা, কারণ আপনি সার্চ দেন ডোমেন দিয়ে কিন্তু এটা হিট করতেছে কোথায়? আইপিতে, সার্ভার আইপি দেওয়া। জি সো এই যে ভাইয়া। রিজলভটা অ্যাকচুয়ালি ডিএনএস করে দেয়। মানে একদম শর্ট টার্মস আমি বললাম, ঠিক আছে, বাট ডিএনএস এর আরো বিশাল টার্মস আছে। কেউ যদি পড়তে চান, আমার কাছে মনে হয় 2-3 পেজের একটা ডকুমেন্টেশন আছে শুধু ডিএনএস নিয়ে, মেবি 2 পেজের। আমাকে নক দিন, আমি দিয়ে দিব। আমি একদম শর্ট টার্মসে বললাম। কারো কোনো কোশ্চেন আছে? না ভাই ঠিক আছে। ওকে, সো একটা নেটওয়ার্কিং এস্টাবলিশ করতে গেলে আমাদের যেসব জিনিসগুলো একদম প্রোটোকলগুলো আমাদের একটু বোঝা দরকার, বা বেসিক, যেমন আইপি বললাম, সাবনেট মাস্ক বললাম, গেটওয়ে বললাম, ডিএনএস বললাম, এগুলো কি এবং কিভাবে কাজ করে আমরা এতটুকু আশা করি একটা ধারণা পেয়েছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনার বাসায় যদি এরকম কিছু মনে হয়, আপনারা নোট করে ফেলবেন। আমাকে অবশ্যই আমাদের যে সময় টাইম থাকবে, আমাদের যে ফিক্সড টাইম আছে শনিবার আর কোন দিন যেন আমি ভুলে গেছি, ওই দিন অবশ্যই শেয়ার করবেন। তাহলে হয় কি, আপনি যদি একটা প্রশ্ন শেয়ার করেন বা একটা প্রশ্ন ক্লাসে করেন, তাহলে আপনার ফ্রেন্ড উপকৃত হবে বা অন্য অনেকে উপকৃত হতে পারে। একটা একটু কোশ্চেন ছিল ডিএনএস নিয়ে। জি শিওর, প্লিজ। ডিএনএস টা কি তাহলে আইপির সাথে করতেছে, জাস্ট খালি নাম নাম ধরে নামটা দিয়ে দেওয়া না, যে আমার আইপিটারে এরকম করে নাম দিয়ে দিচ্ছে, এরকম কিছুটা কি এরকম অ্যাডজাস্ট করতেছে? কানেক্টিং তো করতেই আছে, এরকম কি নাম হ্যাঁ, দেওয়ার কানেক্টিং করতেছে, রিজলভ করতেছে, অ্যাকচুয়ালি খুঁজে দিচ্ছে। হ্যাঁ, মনে করেন আমি যদি একটা লাইব্রেরির কথা বলি, একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট কিভাবে হয়। মনে করেন আপনি কোন একটা লাইব্রেরিতে প্রথমে ঢুকলেন, ওকে, এখন লাইব্রেরিতে এখানে কিছু ইন্ডেক্সিং করা থাকে, ওকে, এই লেখকের বই এভাবে আছে, ওই লেখকের বই এভাবে আছে, ওকে, তারপরে মনে করেন এভাবে হইতে পারে যে সাবজেক্ট টাইপ অনুসারে হইতে পারে। ওকে, মনে করেন আপনি নেটওয়ার্কিং এর একটা বই নিলেন, সিসিএন এ মনে করেন, তো সিসিএন এর কত নাম্বার পেজে আপনার স্পেসিফিক কোয়েরিটা আছে সেটা কিন্তু আপনি ইন্ডেক্সে খুঁজে পাবেন। সো ইজ লাইক এই ধরনের কিছু সার্ভিস আপনি বলতে পারেন, যে রিজলভ করা আপনার ডোমেইনটা বা আপনার সার্ভিসটা, আপনার অ্যাপ্লিকেশনটা কোন সার্ভারে আছে সেটা আসলে স্পেসিফাই করে দেওয়া, সেটা রিজলভ করে বের করে দেওয়া, সেটাই ডিএনএস এর কাজ। ডোমেইন টু আইপি, আইপি টু ডোমেইনের যে রিজলভের কাজটা, সেটাই ডিএনএস করে থাকে। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। আমার সব অ্যান্সারকে আবার সবসময় রাইট বললেন না, আপনারা যদি ডিফারেন্ট কিছু জেনে থাকেন আমাকে বলবেন, শিখার কোনো বয়স নাই, শেষ নাই, আমাকেও জানাবেন অবশ্যই প্লিজ, কারণ আমি তো মানুষ, ফেরেশতা না, আমার ভুল হতে পারে। ওকে, তাহলে আমরা কিছু শর্ট টার্মস আরো জানি, যেমন আমরা বলে থাকি যে ল্যান, তারপরে বলে থাকি ওয়ান, তাই না? ল্যান, ওয়ান, ম্যান, এগুলো নেটওয়ার্কিং টাইপ, তাই না? জি ভাইয়া। ওকে, এখন আবার নতুন টার্মস আছে SD1, নাম শুনছেন না? SD ল্যান। SD1 আর ল্যানের নাম শুনি নাই ভাইয়া। আচ্ছা, ফার্স্ট শুনতেছি। ডিএনএস সেন্টার, এগুলো হলো নতুন টার্মস। এগুলোর সাথে আপনাদের পরিচিত হইতে হবে, কাজ করতে হবে। আগামীর নেটওয়ার্ক টোটালি এটার উপর ডিপেন্ডেন্ট, এই দুইটা ক্যারেক্টার উপর ডিপেন্ডেন্ট। আগামীর নেটওয়ার্ক নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এর মধ্যে সব SD1 SD ল্যান হয়ে যাবে, দেখবেন। ওকে, সো ল্যান মানে এসডি ফুল মিনিংটা কি এখানে? সফটওয়্যার ডিফাইন।
ও আসতেছি, সফটওয়্যার ডিফাইন। ওকে আসতেছি। সো ল্যান মানে কি? লোকাল এরিয়া এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক। এটা লোকালি মানে আপনি আপনার ল্যান থেকে বের হলে আপনাকে আর খুঁজে পাবেন না কেউ। একদম লোকাল যে নেটওয়ার্কটা, আপনি আপনার হোমের যে নেটওয়ার্কটা, ধরেন আপনি বাসায় একটা ওয়াইফাই রাউটার ইউজ করেন, তাই না? অনেকেই সবাই ইউজ করে। সো এটা একটা কিন্তু হোম নেটওয়ার্ক বা এটা একটা ল্যান আছে, আপনার একটা ল্যান, বিকজ আপনি কানেক্ট হয়েছেন ওয়ান দিয়ে, আপনি আইপি পাওয়ার পরে আপনি এটা নেটিং করে আপনি আরো 10টা ডিভাইসকে ইউজ করতেছেন, 10টা ডিভাইস দিয়ে ইউজ করছেন। তো সেটা ওয়াইফাই দিয়ে হয়তো ইউজ করতেছেন বা রেডিও লিঙ্ক দিয়ে ইউজ করতেছেন, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যদি কেবল দিয়ে ইউজ করতেন তখন কিন্তু আপনার এটা দেখা যেত। সো দেখা জি ভাই। যাক আর না যাক, এটা কিন্তু একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। বিকজ অফ, মনে করেন আপনি ওয়াইফাই দিয়ে ইউজ করতেছেন, ওয়াইফাই রাউটার দিয়ে ইউজ করতেছেন, কিন্তু সেখানে 10টা রাউটার আছে, সে এক্সাম্পল। এখন 10টা রাউটারে যদি আপনি ফাইল শেয়ারিং দেন একটা আরেকটার সাথে, তাহলে কি আপনার রিসোর্স শেয়ার করা যাবে না? একজন আরেকজনকে পাবেন না? অবশ্যই পাবে। তো জি ভাই। সবসময় যে কেবল হইতে হবে বা ফিজিক্যাল কানেক্টিভিটি হইতে হবে এরকম কিন্তু না। ইট কুড বি ওয়্যার, ইট কুড বি ওয়্যারলেস, ইট কুড বি রেডিও লিঙ্ক, হোয়াট এভার। ঠিক আছে? সো আর কি ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অ্যাকচুয়ালি লার্জ জিওগ্রাফিক্যাল লোকেশনের যে নেটওয়ার্ক গুলা, মনে করেন আমাদের দেশ থেকে ডিফারেন্ট কোনো কান্ট্রিতে বা প্রোডাকশন এনভায়রনমেন্টের টার্মসে, অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে আপনি যেই পোর্ট দিয়ে সার্ভিসটা পাচ্ছেন আপনার আফি স্ট্রিম থেকে, আপনার আইএসপি থেকে, আপনার আইজি থেকে, সেটাকে আপনি ওয়ান পোর্ট বলতে পারেন। কিন্তু ইন জেনারেল পারপোজ ওয়ান মিনস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেখানে লার্জ নেটওয়ার্ককে বোঝানো হয়, ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে আপনার নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউটেড, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ওয়ান। তাহলে আপনারা বলতে পারেন, তাহলে আমরা বলি না ল্যান ওয়ান, একটা রাউটারের মধ্যে ল্যান ওয়ান। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। আপনি আপনার আফি স্ট্রিমের যে কানেক্টিভিটি আপনার রাউটারে এন্ট্রান্স নিল, সেটাকে আপনি ওয়ান বলতে পারেন, বিকজ অফ ইউ আর গেটিং সার্ভিস ফ্রম ডিফারেন্ট আইএসপি অর ডিফারেন্ট রিসোর্স। দেন আপনি আপনার ল্যান দিয়ে আপনার নিজের যে নেটওয়ার্ক, সেখান থেকে আপনি সার্ভিস নিচ্ছেন। সো ওয়ান বলতে আমরা জেনারেল টার্মসে বুঝি লার্জ জিওগ্রাফিক্যাল লোকেশনে বা ডিস্টেন্সে যে নেটওয়ার্কটা, সেটা আমরা ওয়ান বলি। ম্যান টার্মসটা অ্যাকচুয়ালি এখন অনেকটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন, হ্যাঁ, এখন অনেকটা আসলে ব্লাইন্ড হয়ে গেছে, এটা ভেনিশ হয়ে যাচ্ছে। মানে একটা মেট্রোপলিটন এরিয়া নির্দিষ্ট একটা সার্টেন এরিয়ার মধ্যে, ইটস নট লাইক ল্যান, ইটস নট লাইক ওয়ান, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, বাট এরিয়াটা একটু বড়, বাট আবার ওয়ানের সাইজ না, সেটা এই ধরনের ক্ষেত্রে, যেমন ঢাকা সিটি, হ্যাঁ, মেট্রোপলিটন এরকম আর কি। সো এখন কিন্তু আরেকটা টার্মস আছে, এসও, নাম শুনেছেন? না ভাইয়া। স্মল অফিস, হোম অফিস। সো যেখানে অ্যাকচুয়ালি 1 to 50 বা 1 to 20 বা 1 to 10 ক্লায়েন্টস আছে, এগুলাকে বলা হয় এসও নেটওয়ার্ক। স্মল অফিস, হোম অফিস, এই ধরনের নেটওয়ার্ক গুলাকে বলা হয় এসও। ওকে, দেন আসি আমরা SD1, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক। সফটওয়্যার ডিফাইন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সফটওয়্যার ডিফাইন ল্যান, ডিএন হলো ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার। সো SD1 মিনিংসটা হলো, মনে করেন আপনার কোম্পানির 10টা ব্রাঞ্চ আছে। সো 10টা ব্রাঞ্চ আছে ধরেন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে ওয়ার্ল্ডের, একটা ইউএস, কানাডা, জার্মান, হোয়াট এভার, একটা বাংলাদেশ। সো আপনি অ্যাজ লাইক ওয়েব বেস সফটওয়্যার যেভাবে ইউজ করেন বা ওয়েবসাইট যেভাবে ডাইনামিক ওয়েবসাইট গুলো ইউজ করেন, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আপনার নেটওয়ার্কটা অপারেট করতে পারেন, তেমনি ভাবে আপনার নেটওয়ার্কটা কনফিগারেশন করতে পারেন। হোয়াট এভার আপনার ডিভাইস যেখানে থাকুক না কেন ওয়ার্ল্ডের, আপনি সেটা আপনার পোর্টালে বা আপনার ওয়েবসাইটে আপনার ওই ডিভাইসে লগ ইন করে আপনি যখন কনফিগারেশন করবেন, সেটার ইফেক্টটা ওই ডিভাইসটা যেখানে আছে সেখানে পড়বে। ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি এখানে বসে আছেন, আপনার একটা ক্লায়েন্টের আপনার অ্যাক্সেস আছে মনে করেন ইউএসএ তে। একটা ক্লায়েন্টকে আপনি মনে করেন আপনার পোর্টালে লগ ইন করে আপনার ওই রাউটারে লগ ইন করলেন, রাউটারে লগ ইন করে একটা ইউজারের আপনি ব্যান্ডউইথ কমাই দিলেন, তাহলে এফেক্টটা তো সরাসরি ওই ইউএস এর ওই ক্লায়েন্টে পড়বে, তাই না? সো এই ধরনের নেটওয়ার্কগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যার ডিফাইন দিয়ে, সফটওয়্যার দিয়ে যেসব নেটওয়ার্ক এস্টাবলিশড,
বা ক্লাউড কম্পিউটিং যে কনসেপ্টটা সেখান থেকে অ্যাকচুয়ালি SD-WAN আছে অ্যাকচুয়ালি। সো SD-WAN অ্যাকচুয়ালি ইজ পার্ট অফ ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এখন কিন্তু মোটামুটি সব ভেন্ডরই অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং এর দিকে যাচ্ছে, চলে গেছে অলরেডি। যেমন সিসকোর যে সিরিজ সেটাকে বলা হয় মিরাকি সিরিজ, এটা কিন্তু টোটালি ক্লাউড বেস। আপনার হার্ডওয়্যার আছে কোথায় সেটা জানার বিষয় না, আপনি যখন পোর্টালে লগ ইন করে আপনার ডিভাইস কনফিগারেশন করবেন সেটা ওইখানে ইফেক্ট হয়ে যাবে। মানে এখন আর ফিজিক্যাল এরকম ডিভাইসের প্রয়োজন নাই। যেমন এই সার্ভিসটা আমাদের দেশে এখনো মনে হয় নাই। যেমন আপনারা PBX মেশিনের নাম শুনছেন না, প্রাইভেট ব্রাঞ্চ অ্যাক্সেস, যে আপনারা কত ফোন দিলে ওয়েটিং এ রাখে, তারপর বিভিন্ন অপারেটরে ট্রান্সফার করে। সো এগুলা কিন্তু এখন আর ফিজিক্যাল হার্ডওয়্যারের দরকার নাই, এগুলো কিন্তু ভার্চুয়াল এখন ক্লাউডে চলে আসছে অটোমেটিকলি। আপনি জাস্ট তাদের সার্ভিস ইউজ করবেন, আপনার কোনো সেটআপের প্রয়োজন নাই। দেন তাদের সফটওয়্যারটা আপনি মোবাইলে ইউজ করেন অথবা আপনার ডেস্কটপে ইউজ করেন, অথবা আপনার 50 জন ক্লায়েন্ট থাকলে 50 জন মানে রিসিপশন থাকলে 50টা রিসিপশনকে আপনি তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেন, এটি ভার্চুয়ালি হয়ে যাচ্ছে এখন। সো আসলে আগামীর যে নেটওয়ার্ক, আগামীর যে কম্পিউটার নেটওয়ার্ক সেটা অ্যাকচুয়ালি টোটালি ক্লাউড বেস হয়ে যাচ্ছে। ফিজিক্যাল ডিভাইস বা ফিজিক্যাল নেটওয়ার্ক খুবই কম থাকবে, খুবই কম। ঠিক আছে, ভার্চুয়ালাইজেশন টেকনোলজির নাম শুনেছেন না? সো অনেক কিছু এখন ভার্চুয়ালাইজেশন টেকনোলজির উপর ডিপেন্ড করতেছে, বিকজ অফ আপনার একটা ফিজিক্যাল মেশিনকে যদি মাল্টিপারপাসে কাজে লাগানো যায় সেটা আসলে কস্ট ইফেক্টিভ হবে। সো এই ধরনের চিন্তায় আসলে সবাই করে যে কত কম কস্টে আমার সার্ভিসটা রাখতে পারি, বা কত কম কস্টে আমার এমপ্লয়িকে আমি রাখতে পারি বা আমার অর্গানাইজেশন চালাতে পারি। সো অনেক কিছু টার্মস আছে এখানে। দেন ডিএনএ হলো ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার। সো এটা হলো আপনার এই যে SD-WAN SD-LAN বলতেছেন, এটা একটা লাইক ড্যাশবোর্ড। এখানে অ্যাকচুয়ালি আপনার ওভারঅল নেটওয়ার্ক পারফরমেন্স, নেটওয়ার্ক মনিটরিং এখানে সব এই একটা ডিভাইস থেকে করতে পারবেন আপনি। এটাকে বলা হয় ডিএনএ সেন্টার। সো অনেক কিছু বলেছি আজকে, ফার্স্ট ক্লাস। এবার আপনাদের ওপিনিয়ন বলেন, আমি আর আজকে আগাবো না।